চব্বিশ নাম্বার প্রশ্ন, একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার, মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, আমরা শুরুতেই লিখব, মনে করি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য x মিটার। আচ্ছা, আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য যদি x মিটার হয়, তাহলে এই বলো সারা বলো যে তাইলে আয়তাকার ঘরের মেঝের প্রস্থ কি হবে, কত হবে? দেখছো, বই নাই, আমি কার উত্তর করতেছি? আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য যদি এত হয়, x হয়, তাহলে প্রস্থ কত? পারবা কিনা আমারে বলো। নেক্সট তুমি বলো। রোদেলা নাকি? তোমার নাম কি? রোদেলা না? বলো। সময় নষ্ট করবে না। পারবা? তুমি বলো, এই তুমি বলো। পারবা? x - 4 কেন? আচ্ছা তুমি বলো, এই তুমি বলো কি হবে? y তো ধরবই না। তাইলে এবং মেঝের প্রস্থ হইতেছে 192/x মিটার। এখন এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এইটা প্রথম শর্ত মতে কি লিখবেন? x × 192/x = 192। এটা লিখবেন? x কাটা যাবে। ফ্যান বন্ধ করেন, ফ্যান দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে 192 = 192 হবে। প্রথম শর্ত মতে লিখবো? প্রশ্ন মতে হবে এটা। প্রশ্ন মতে দেখেন, দৈর্ঘ্য 4 মিটার কমাবো, দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। প্রস্থ কত? 192/x + 4। দৈর্ঘ্য 4 মিটার বাড়াইলাম, দৈর্ঘ্য 4 মিটার কমাইলাম, প্রস্থ 4 মিটার বাড়াইলাম, এতে করে ক্ষেত্রফল এটা হবে না? এই ক্ষেত্রফল সমান কি হবে? 192 কেন হবে? ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। কি বলছে? ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, মানে আগে যা ছিল তাই থাকবে, 192। এখন দেখো x - 4, এখানে যদি আমি লসাগু নেই x, তাহলে কি হবে? 192 + 4x, 192। x - 4 192 + 4x / x = 192। 192x + 4x²। এটা গুণ করলে কত হবে? 768। 6768 = 192x।
4x², আচ্ছা ভুল করছি, এটা তাহলে এটার সাথে এটা হয়ে গেছে, এটার সাথে এটা হয়ে গেছে, এটা 768 মাইনাস 16x ইজ ইকুয়াল টু 192x 16x মাইনাস 192x মাইনাস এটা বাদ 4x² 16x 4 কমন নিলে x² 4x এখানে 192 উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে দিলে x² মাইনাস 4x উৎপাদক কত হবে? উৎপাদক কত হবে? 22 18 হয় না, 22 18 বেশি হয়ে যাবে না, 16 12 16 12 ঠিক নাই? -12 x এর মান কি 12 গ্রহণযোগ্য হবে? -12 কিন্তু x ইজ ইকুয়াল টু -12 গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং x ইজ ইকুয়াল টু 16। সুতরাং ঘরটির মেঝের দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 192/x মিটার। সমান সমান হইতেছে 192/16 মিটার, তার মানে হচ্ছে 12 মিটার। উত্তর দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 12 মিটার। ঠিক আছে, এটা হইতেছে তোমার কত নাম্বার? এটা 24। শেষ হয়েছে কিনা বলো? 25 নাম্বার প্রশ্ন পড়ো। পঁচিশ নাম্বার প্রশ্ন পড়ো। 25 নাম্বার প্রশ্নে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার ও অপর কি বলছে? ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর কত? 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো অতিভুজ তো দেওয়াই আছে। সমকোণী ত্রিভুজের
এইখানে যখন আমরা ধরবো তখন এভাবে নির্দিষ্ট করে ধরতে হবে। মনে করি সমকোণী, ঠিক এই অঙ্কটা 16.1-এর 2 নম্বরে আছে। সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন, অতিভুজ ভিন্ন অপর বাহুদ্বয়ের একটি অপর বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য x সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য x+3 সেন্টিমিটার। দেখো এই জাতীয় ক্ষেত্রে একক লেখার আগে ব্র্যাকেট দিতে হবে, বন্ধনী ব্যবহার করতে হবে। যদি না করেন তাহলে কোনো স্যার যদি কেটে দেয় কিছু করার থাকবে না। এখানে বন্ধনী দিতে হবে। তাইলে আমরা সমকোণী ত্রিভুজের একটি অতিভুজ ভিন্ন একটা বাহু x আর অপর বাহু x+3 অন্তর হইলে যোগ আর সমষ্টি হইলে বিয়োগ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই x² অতিভুজ ভিন্ন অন্য দুইটার বর্গের সমষ্টি = অতিভুজ স্কয়ার, তাই না? x+3 হোল স্কয়ার = 15² x² 2x × 3 + 3² 225 2x² 6x 9 2x² 6x - 216 = 0। 2 কমন নেব, x² + 3x 108। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিব। এখানে কত হবে? 12 9। কিন্তু x = কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং x = 9। এই যে এইভাবে শর্ত লেখার পরে আবার x গ্রহণযোগ্য মানটা নিচে লিখতে হবে, যেমন আমি লিখছি। হ্যাঁ, তারপরে কি করতে হবে? এটা কি ত্রিভুজের একটি বাহু আর অপর বাহু, ঠিক আছে? সুতরাং অতিভুজ ভিন্ন
অপর বাহুদ্বয়ের একটি, সুতরাং ত্রিভুজটির প্রতিভুজ ভিন্ন অপর বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, না 9 সেন্টিমিটার, এবং অপর বাহুর দৈর্ঘ্য 9+3 সেন্টিমিটার। বারো সেন্টিমিটার। তাহলে উত্তর 9 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার। তাড়াতাড়ি করবেন। 26 নাম্বার প্রশ্নটা পড়বেন। প্রশ্ন পড়ে আনসার করতে হবে। এখানে বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? আচ্ছা, তুমি বলো, তোমার নাম কি? সিনহা। তুমি বলো। মনে করো যে আমি এখানে কাকে ধরবো, ভূমি না উচ্চতাকে? উচ্চতা। যদি উচ্চতা ধরি তাহলে উচ্চতা ধরলে এক্স ধরবো, তাই না? উচ্চতা এক্স, তাহলে ভূমি কত? প্রশ্ন পড়ে বলো, ভূমি কত? ভূমি কত বলো? 2x প্লাস 6। ভূমি হচ্ছে 2x প্লাস 6। দ্বিগুণ থেকেও, উচ্চতার দ্বিগুণ থেকেও 6 সেন্টিমিটার বেশি কে? ভূমি। তাহলে উচ্চতা যদি x হয় তাহলে 2x প্লাস 6, 2x প্লাস 6 হবে ভূমি। লেখো। মনে করি ত্রিভুজটির উচ্চতা x সেন্টিমিটার এবং ভূমি হচ্ছে 2x প্লাস 6 সেন্টিমিটার। দেখো এখানে কিন্তু বন্ধনী দিয়ে সেন্টিমিটার লিখছি, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ 2x প্লাস 6 ইন্টু এক্স বর্গ সেন্টিমিটার, এক্স প্লাস 3 এত বর্গ সেন্টিমিটার। এটা কাটা, এক্স স্কোয়ার প্লাস 3x বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? প্রশ্ন মতে এক্স স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 810। 3x 810
30x মাইনাস 27x। সাতাশ। এখন কি লিখবো? কিন্তু x ইজ ইকুয়াল টু 30 গ্রহণযোগ্য নয়। কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। সুতরাং x ইজ ইকুয়াল টু 27। সুতরাং ত্রিভুজটির উচ্চতা 27 সেন্টিমিটার। উত্তর 27 সেন্টিমিটার। এখন মনে করো যে ভূমি যদি স্যাররা যদি ঠিক করে দেয় যে ভূমি এক্স, স্যাররা যদি ঠিক করে দেয় ভূমি এক্স, তাহলে উচ্চতা কত হবে বলো? উচ্চতা কি হবে? ও ভূমি যদি এক্স হয় তাহলে উচ্চতা কত হবে? স্যাররা তো চালাকি করে দিবে। x/2 - 6। ভুল আনসার। আচ্ছা বুঝাই, ধরেন এখানে আসেন, বুঝছি। এইটার মধ্যে এই এক্স উচ্চতা যা হবে, খেয়াল করেন, এই যে এক্স হচ্ছে ভূমি, উচ্চতা যা হবে এক্স এর মধ্যে কি কি আছে বলেন? দ্বিগুণ আছে। উচ্চতা যা হবে তার দ্বিগুণ আছে, আরো 6 সেন্টিমিটার বেশি আছে। দ্বিগুণ থেকে 6 সেন্টিমিটার বেশি, তাহলে উচ্চতা হবে x - 6। প্রথমে বৃদ্ধিটুকু বাদ। এখন ওই যে দ্বিগুণ থেকে 6 সেন্টিমিটার বেশি ছিল, 6 বাদ দিলাম। এখন 6 বাদ দিলে যেটা রইল তার অর্ধেকটা হইতেছে উচ্চতা। বুঝতে পারছেন? বুঝেন নাই? এই এক্স এর মধ্যে কি আছে বলেন? উচ্চতার দ্বিগুণ আছে এবং 6 সেন্টিমিটার বেশি আছে। বৃদ্ধিটুকু বাদ দিয়ে দ্বিগুণ, এখন তার দ্বিগুণে যাইতে পারতেছি না, অর্ধেক। এই পড়ছি না, বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক আর ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। একই জিনিস বলতেছি, যদি এই বিপরীত ক্রমে হয়, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, আর এটা যদি উল্টা করে বলি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তাহলে এখানে সে এক্স মানে হচ্ছে এটা যা হবে তার দ্বিগুণও আছে এখানে, আবার 6 প্লাসও আছে। তাহলে এটা যেটা হবে, ওই যে 6 প্রথমে বিয়োগ হবে, তারপরে যেটা থাকলো x - 6। x - 6 কি? x - 6 হচ্ছে উচ্চতার দ্বিগুণ। এখানে কি আছে বলো? এখানে উচ্চতার দ্বিগুণ আছে।
এখন আমি উচ্চতা করতে চাই, উচ্চতা এটার অর্ধেক, এটা কত? উচ্চতার দ্বিগুণ, এটা উচ্চতার দ্বিগুণ। এক্স হচ্ছে ভূমি, এক্স মাইনাস 6 হচ্ছে উচ্চতার 2 গুণ, তাহলে উচ্চতা কি হবে? দ্বিগুণ রে 2 দিয়ে ভাগ করলে 1 গুণে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে এই শর্ত মতে গঠন করলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এইখানকার মিডল টার্মটা চেঞ্জ হবে। বুঝা গেছে? আগের মতো থাকবে না। বোঝা যায় কিনা? এই ক্ষেত্রে এক্স এর মান আসবে 60, এক্স এর মান আসবে 60, মানে মিডল টার্ম ভাঙতে হবে 60x আর হচ্ছে 54x। হ্যাঁ, বলে দিলাম, প্র্যাকটিস করবেন বাসায়। সাতাশি আসবে। এক্স কি? ভূমি, ভূমি থেকে 6 বাদ যাবে, 54 হবে। 60 থেকে 6 বাদ দিলে 54, 54-এর অর্ধেক করলে 27। দেখছেন? 87 আসবে। বোঝা গেছে কিনা? বাসায় প্র্যাকটিস করবেন এটা। এখন দেখেন 27, আপনার ক্লাসে যদি 100 জন ছাত্রছাত্রী থাকে, তাহলে আপনার সহপাঠী কতজন? 99 জন। আপনি আপনার সহপাঠী না, ঠিক আছে? আপনার ক্লাসে যতজন শিক্ষার্থী আছে তার চেয়ে একজন কম হবে সহপাঠী। যদি আপনি বলেন আমার সহপাঠী, তাহলে 99 জন। আরেকজন বলবে, তখন আরেকজন যখন বলবে আমার সহপাঠী, তাও 99 জন। যখন সহপাঠীর কথা বলবে সে নিজেকে বাদ দিবে, ঠিক আছে? তাহলে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট কত? 420 টাকা চাঁদা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল? লেখেন। কত নম্বর অঙ্ক এটা? মনে করি ওই শ্রেণীর ছাত্রীর সংখ্যা এক্স, ছাত্রছাত্রীর সংখ্যা কত? এক্স, জন লিখবেন না, ঠিক আছে? তাহলে সহপাঠীর সংখ্যা x মাইনাস 1, প্রত্যেকে কত চাঁদা দেয়? এই যে এটা সমান প্রত্যেকের চাঁদার পরিমাণ। প্রত্যেকের চাঁদার পরিমাণ কত? এত টাকা। একজনে যদি এত টাকা চাঁদা দেয়, একজনে চাঁদা দেয় x মাইনাস 1 টাকা, তাহলে একজনে দেয় x ইন্টু x মাইনাস 1 টাকা। তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে? x ইন্টু x মাইনাস 1 টাকা। প্রশ্ন মতে x ইন্টু x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 420।
ছাত্রছাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, সুতরাং ওই শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যা 21, প্রত্যেকের চাঁদার পরিমাণ x-1 টাকা। টাকা। উত্তর হইতেছে 21 জন এবং 20 টাকা। শেষ হয়েছে। আঠাশ নাম্বার, এই তোলা শেষ হয়েছে কিনা বলেন। একটু তাড়াতাড়ি করবেন, এই তুলতে এত সময় লাগে। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যা কত? যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তার চেয়ে 30 পয়সা বেশি করে চাঁদা দেয়, মানে চাঁদাটা দিছে কিসে? পয়সায়। যদি ছাত্রছাত্রী একজন হয় তাহলে প্রত্যেকে তার চাঁদা দেয় কত? x + 30 পয়সা, x + 30 পয়সা। তাহলে লেখো, সুতরাং প্রত্যেকের চাঁদার পরিমাণ x + 30 পয়সা। এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? টাকা হয়ে যাবে। 100 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? টাকা। তাহলে একজনে যদি এই টাকা দেয়, তাহলে একজনে কত টাকা দিছে? x * এত। ঠিক আছে, তাহলে মোট চাঁদার পরিমাণ হচ্ছে x * x + 30/100 টাকা। ঠিক আছে, তাহলে x * x + 30/100 টাকা। প্রশ্ন মতে কত টাকা? 70 টাকা।
x plus 100 is equal to 0, x equal to 100 অথবা x minus 70 is equal to 0 বা x is equal to 70 কিন্তু x is equal to 100 minus 100 গ্রহণযোগ্য নয়। কারণ ছাত্রছাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সুতরাং x equal to 70। সত্তর জন ছাত্রছাত্রী সংখ্যা লেখে নাই জন্য জন লিখছি। উনত্রিশ নাম্বার, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। প্রশ্ন পড়েন। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। ক, চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যায় ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখো। তাহলে লেখেন, মনে করি সংখ্যাটির 29-এর ক, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক কত? 7 minus x। রুবা বলেন যে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি বলেন। কেউ বলে দেওয়ার চেষ্টা করবেন না, কেউ কাউরে, যারা জিজ্ঞেস করবে সেই বলবেন। বলেন সংখ্যাটি কত হবে? পারবেন? আনিশা, সংখ্যাটি কত হবে? 10 into তারপর প্লাস এক্স। এই গর্ধব কতদিন ধরে পড়াইতেছি, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ। এই যে এটা সংখ্যাটি, এটা 5-7 এর পড়া পারেন না তো অঙ্ক কেমনে হবে, কেমনে পাস করবেন? এ তো নতুন ধরি নাই, নতুন বলি নাই। সংখ্যাটি এত। সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে
সংখ্যাটি, স্থান বিনিময় করলে সংখ্যাটি এই তুমি বলো হাবিবা না, তুমি বলো যে অঙ্ক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে কি লিখবো? হ্যাঁ, -9। এই লিজা বলেন অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে কি হবে? সময় নষ্ট করা যাবে না আমার। তুমি বলো, নাম কি তোমার? নিহা না? বলো কি হবে? 10x প্লাস, এটা হচ্ছে অঙ্ক বাবারে, এটা অঙ্ক আর এটা হচ্ছে অঙ্ক। তো এইটারে এখানে নিয়ে আসেন আর এইটারে এখানে নিয়ে আসেন, কি হয়? হ্যাঁ, কি হয়? এটা প্লাস 10x না? এও যদি না পারেন আর কি, মানে অঙ্ক থেকে হবে? বাসায় কি প্র্যাকটিস করেন আমি এটা বুঝি না। 9x প্লাস 7, ঠিক আছে। উত্তর সংখ্যাটি 70 মাইনাস 9x এবং স্থান বিনিময়কৃত সংখ্যা, এটা হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যা। খ নাম্বার, ক হতে প্রাপ্ত সংখ্যাটি 70 মাইনাস 9x এবং স্থান বিনিময় কৃত সংখ্যাটি এখন উদ্দীপক পড়েন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। তাহলে স্থান বিনিময় করলে কোনটা পাওয়া যায়? এটা। তাহলে এটা 9 বেশি, এটা 9 বেশি কিনা? তাহলে ঈশা বলেন প্রশ্ন মতে কি লিখবো? প্রশ্ন মতে লেখেন, বলেন প্রশ্ন মতে কি হবে? বই দেখে লাভ নাই। প্রশ্ন মতে কি হবে? পারবো? এই ইয়া বলো। 17 মাইনাস 9x 7, হ্যাঁ, ইকুয়াল এই প্রিয়ন্তি বলো তো, বলো। এটা হচ্ছে 70 মাইনাস 9x ইকুয়াল টু 9x প্লাস 7 প্লাস 9। এই স্থান বিনিময়কৃত সংখ্যা, এটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, আমি যে বুঝাই তখন কে কোথায় ছিলেন আমি জানি না। এটা স্থান বিনিময়কৃত সংখ্যাটি প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি, এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা, এটা থেকে এটা 9 বেশি। এখন এটার এটা সমান হইলে আবার এটার মধ্যেই 9 যোগ করতেছে, ও 9 বেশি আবার ওর মধ্যেই 9 যোগ করতেছে, হইলো? যখন বললাম প্রশ্ন পড়ে এটাও বোঝো না, স্থান বিনিময়কৃত সংখ্যাটা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি, তাহলে এখানে আছে 70 মাইনাস 9x প্লাস 9, ও 9 কম ছিল না,
ও 9 কম না, ওর সাথে 9 অ্যাড করলে তো এটা সমান হবে, অথবা এটা থেকে 9 বাদ দিলে এটা সমান হবে। আপনারা নিজেরা বিচার করে দেখেন আপনারা কোথায় আছেন। x is equal to 4, x এর মান হইতেছে 4। এখন সংখ্যাটি 70 minus 9x, 70 minus 9 into 4, চৌত্রিশ, উত্তর 34। খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত সংখ্যাটি 34। এবার প্রশ্নটা পড়েন ভালো করে। বলছে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে, প্রশ্ন বুঝেন, প্রদত্ত সংখ্যা কত? 34। প্রদত্ত সংখ্যা কত? যেটা আমরা সংখ্যাটি লিখছি সেটাই 34। প্রথমে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক ধরার পরে যে সংখ্যা গঠন করি ওটাই প্রদত্ত সংখ্যা। ওটাই কি প্রদত্ত সংখ্যা? ওটার কথাই বলছে প্রশ্নের মধ্যে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। বুঝছেন? তাহলে আমি তো এটাই বের করছি, প্রদত্ত সংখ্যাই বের করছি না, সংখ্যাটি বের করছি না, ওই সংখ্যাটাই প্রদত্ত সংখ্যা 34। সেন্টিমিটার এককের একটা অঙ্ক কয়টা এখানে? 2টা। 0 থেকে 9 পর্যন্ত এদের অঙ্ক বলে, তাই এই একটা অঙ্ক। সেন্টিমিটার এককে একটা অঙ্ক দৈর্ঘ্য হবে আর একটা অঙ্ক প্রস্থ হবে, তাই দৈর্ঘ্য বড় হয় না। বলছে যে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় সেন্টিমিটার এককে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। রোদেলা বলো দেখি যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? পারবা না? কেন পড়াশোনা করতে আইছো খামাখা বলো দেখি। এইটা যদি তোমার আয়তক্ষেত্র হয়, এটা যদি কর্ণ হয়, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, পিথাগোরাসের উপপাদ্য জীবনে দেখেন নাই? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হয় না? এগুলা এমন না, ঠিক আছে? এই পড়াশোনা দিয়ে কাজ হবে না। লেখেন প্রশ্নানুসারে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার। সুতরাং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সেন্টিমিটার, 16, 25, 5 সেন্টিমিটার। এদিক দিয়ে পূরণ করে নেন সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এই কর্ণের দৈর্ঘ্যটা যদি কোনো বর্গের বাহু হয়, এই কর্ণের দৈর্ঘ্য যদি কোনো বর্গের বাহু হয়, তাহলে বর্গের কর্ণের সূত্র কি? এই তুমি বলো, তোমার নাম কি? দীপ্তি। তুমি বলো যে বর্গের কর্ণের সূত্র কি? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু, এটা পরিমিতিতে, দেখো পরিমিতিতে এটা পড়ছো কিনা।
পড়া উচিত, এগুলো পড়া উচিত। হ্যাঁ, তো লেখো এখন প্রশ্ন মতে কি লিখবো? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 সেন্টিমিটার। এক লাইনে লিখে ফেলবেন। এখন কি হবে? সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 × 5 সেন্টিমিটার। ওই যে √2 × বাহুর দৈর্ঘ্য 5√2 সেন্টিমিটার। দশমিকে নিতে পারবা, দশমিকে উত্তর নেওয়া যাবে। তাহলে বর্গের ক্ষেত্রফল, বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের পরিসীমা, আয়তের ক্ষেত্রফল, আয়তের কর্ণের দৈর্ঘ্য, আয়তের পরিসীমা, এগুলো জানা দরকার না? আচ্ছা, তো আজকে এ পর্যন্তই থাকবে পড়া। এইচডব্লিউ দেখান।